ওল্ড ট্রাফোর্ডে জোরুট একদিনেই ছাড়িয়ে গেছেন তিন কিংবদন্তিকে, জ্যাক ক্যারিস, রাহুল দ্রাবিড় এবং রিকি পন্টিংকে। পন্টিং এর কথা শুনে রনি ভাই একটু হাসছেন। পান্টারকে জোরুট ছাড়িয়ে গেলেন, অনুভূতি কি রনি ভাই? নাম্বারে ছাড়িয়ে যাওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে ছাড়িয়ে যাওয়া যায় কিনা সেটা জরুর নিজেই ভালো জানে। যাই হোক, আলোচনায় ঢুকে যাই, সমস্যা নেই। এইসব না নিয়ে ঠিক, আলোচনা হবে। না ঠিক আছে, পান্টার তো নিজেও মানে ভালোই প্রশংসা করলো আর কি, কমেন্টে ছিল আবার, মানে কি একটা মজার ব্যাপার আর কি, যে এই সামারে প্রথম আসছে হচ্ছে এই টেস্টই আর কি। হ্যাঁ, এসেই দেখে গেল। মানে এবং এই কাকতাল গুলো খুব মজা লাগে, এবং ওই সময় মানে পান্টার কমেন্ট্রিতে মানে ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো। মানে এই ব্যাপারগুলোই ধরেন যারা ক্রিকেটের একটু হিস্টোরিক্যাল নলেজ রাখেন বা এরকম যারা কি খুঁটিনাটি ফলো করতে চান আর কি, মানে এই কারণেই মনে হয় আমরা যে যে মাঝে মাঝে বলি যে ক্রিকেট আসলে খুব ইউনিক গেম, মানে এই ব্যাপারগুলো না, ওরই একটা ব্যাপার। ডেফিনেটলি, ডেফিনেটলি ক্রিকেট যে অন্যান্য খেলাতে আমি কোনো খেলা ছোট করছি না, প্রত্যেকটা খেলার আলাদা একটা অ্যাসেস তো আছে, কিন্তু ক্রিকেটের ভিতরে যে এত খুঁটিনাটি ব্যাপারগুলো আছে, এত কিছু, মানে এই জন্য ক্রিকেট হলো ইউনিক না শুধু ক্রিকেট, মানে আমাদের কাছে তো ক্রিকেট সেরাই। এবং মানে অন্যান্য খেলার চেয়ে আর কোন খেলায় আছে তোর এরকম যে উইকেটের উপর, আবহাওয়ার উপর, পারিপার্শ্বিকতার উপর এত কিছু ডিপেন্ড করে। সো মানে ক্রিকেট তো ক্রিকেট আসলে। ক্রিকেট তো ক্রিকেট তো এখানে, এবং ক্রিকেটের কথা যদি আসে তাহলে আরেকটা ব্যাপারও আসে যে সচিন টেন্ডুলকার তো সচিন টেন্ডুলকারই। হ্যাঁ, কিন্তু সচিন টেন্ডুলকারের নামটাও জরুর আসলে আনছেন। কারণটা হচ্ছে সেই মানে এখন মানে বিশাল আলোচিত একটা কোশ্চিন, যে জো রুট পারবেন কিনা সচিন টেন্ডুলকারের সেই রেকর্ডটা ছাড়িয়ে যেতে, এবং পারলেও সেটা কবে। জুবাই এবং রনি ভাই, মানে প্রথম কোশ্চিনটা যদি বাইনারি হয়, জো রুট পারবেন কিনা সচিনের পারবেন সর্বোচ্চ। কিনা এটা আমার মনে হয় কোনো কোশ্চেনই না, কবে করবেন সেটা প্রশ্ন হতে পারে। জুবাই এখন তো তোমার কি টাইম ফ্রেম এরকম? নিয়ে এখন তো টাইম ফ্রেম নিয়ে আলোচনা হচ্ছে, কয় ইনিংস লাগবে, যে এই হারে রান করতেছে গত 4 বছর, ওই হারে রান করলে কয় ইনিংস লাগতে পারে। জো রুটের বয়স 34, খুবই ইয়াং, আর 2 বছর, আর খুব গেলে 20টা টেস্ট, 40টা ইনিংস, এরকম হিসাব চলতেছে এখন সব জায়গায়। ইংলিশ মিডিয়াতে এখন সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে যে জো রুটের ইনিংস আর কয়টা লাগবে আর কি। এই জিনিসটাই সবচেয়ে এক্সাইটিং, যে আমরা কখনো চিন্তা করি নাই যে এই আলোচনা আমরা কখনো করবো। মানে সচিন টেন্ডুলকার যেটা করে গেছেন 24 বছরের ক্যারিয়ার, মানে 24 বছর বলতে এখনো অবাক লাগে, মানে আরো বেশি সারিয়াল লাগে, এটা কেমনে সম্ভব 40 বছর, তাও আবার 2025-এ এসে। আমাদের জন্য আমরা কোনো কল্পনা করি নাই যে ডিসকাশন হবে যে সচিনের কোনো রেকর্ড। বিরাট কোহলি যখন পিকে ছিল তখন মনে হচ্ছিল যে 100 সেঞ্চুরি হবে, সেটা হয় নাই। তো কতটা কঠিন আর কতটা বড় অর্জন সেটা এখন আবার মনে করাই দিচ্ছে। কিন্তু জো রুট আর ইংল্যান্ড ওরা যেভাবে টেস্ট খেলে, আর যে হারে টেস্ট খেলে, যে পরিমাণ টেস্ট খেলে, সেটা আবার ওই রেকর্ডটাকে এখন ইয়ে করে। আমার মনে আছে ব্রিফলি অ্যালিস্টার কুকের ক্ষেত্রে এই আলাপটা হয়েছিল, যখন সে তার বয়সটাও তার পক্ষে ছিল, অনেক বেশি ম্যাচ খেলছে অল্প সময়ের মধ্যে ইংল্যান্ড যে হারে টেস্ট খেলে। এখন সেই আলোচনাটা হচ্ছে, ইন্টারেস্টিং, দেখা যাক কি হয় শেষ হ্যাঁ পর্যন্ত। ননি ভাই, মানে কুকের ব্যাপারটা যখন জুবাই বললো আর কি, সো এখানে একটা ব্যাপার থাকে যে এতদিন খেলা মানে অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড বা এসব প্লেয়ারের ক্ষেত্রে মোটিভেশন একটা বড় ফ্যাক্টর থাকে, যে অতদূর ক্যারি করবে কিনা। যেমন জরুর এই কুকের ক্ষেত্রে সেদিন কোথাও একটা পড়ছিলাম, কে জানি দেখেছেন যে রুটের একটা এই কুকের একটা বড় মোটিভেশন ছিল হচ্ছে ফার্স্ট ইংলিশ প্লেয়ার হিসেবে ওই 10,000 রানের মার্কটা ক্রস করা। ওটা করার পর থেকেই নাকি তার আসলে মানে ব্যাপারটা চলে গিয়েছিল যে ক্যান খেলবো, এবং কুক তো আসলে মানে ওই হিসেবে চিন্তা করলে বেশ আর্লি রিটায়ার করে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, যেটা তো হ্যাঁ, সেক্ষেত্রে রুটের ক্ষেত্রে এই মোটিভেশনটা আসলে কি হতে পারে, মানে তার হাঙ্গার বা সবকিছু নিয়ে তো আসলে কোনো কথা নেই, এখনো যেভাবে এনজয় করে, সেদিনও 150 করার পরেও আউট হওয়ার পরে যেভাবে শ্যাডো করছিল যে না শর্টটা এভাবে খেলা উচিত ছিল, মানে এই হাঙ্গারটাকে আসলে আপনার কাছে কি মনে হয়, মানে এটা কি আসলে একটা বড় ফ্যাক্টর হবে কিনা তার ওই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে? ডেফিনেটলি আমার ধারণা রুট আরো অনেক বেশি যাবে, মানে নাম্বার গুলো তো ইনসেন। আমরা জুবাই যেটা বললো যে জীবদ্দশায় টেন্ডুলকারের রান কেউ পেরিয়ে যাবে টেস্টে, প্লাস 200 টেস্ট কেউ খেলবে, এটা তো আমরা হয়তো ভাবতেও পারিনি, তাই না? এখন সেটা খুবই সম্ভব। আমার ধারণা জো রুট ডেফিনেটলি 200 টেস্ট তো বটেই, আরো বেশি যাবে, মানে এমন জায়গা নিয়ে যাবেন যেটা হ্যাঁ, ওই তো আবার আবার কোনো জো রুট যদি আসেন। ইংল্যান্ড তো ইনসেন রকমের টেস্ট খেলে, জো রুটের ক্যারিয়ারে আছে 2 বছরে, মানে 1 বছরে 17টা টেস্ট খেলছে, এটা 2 বার আছে। 14টা টেস্ট, 15টা টেস্ট তো রেগুলার খেলছে 2 বছর। তো ইংল্যান্ড তো এটা মানে প্রচুর টেস্ট খেলেন, সামনেও খেলবে, কারণ তারা সেই টেস্টকে সেই গুরুত্ব দেয়। এবং রুট ইঞ্জুরিতে পড়ে না, সবচেয়ে বড় ব্যাপার হলো এটা, ইঞ্জুরিতে পড়েই না, মানে আমি মনে করতে পারি না ইঞ্জুরিতে পড়ে।
তো ইংল্যান্ড বছর 17টা টেস্ট খেলছে, রুট 17টাই খেলছে, ব্যাপারগুলো এরকম, তাই না? এবং খেলবে সামনেও খেলবে। সো মানে রুটটা ডেফিনেটলি ইন্ডিয়া হ্যাঁ, ওইটাই মানে কুকের ব্যাপারটা হলো কি, কুক তো এত কম বয়সে শুরু করেছে এবং অনেক ক্যাপ্টেন্সি করেছে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্যাপ্টেন্সি করলে যেটা হয় যে খুব মানসিক ক্লান্তিটা চলে আসে। হ্যাঁ, মনে হয় অনেক কিছু করে ফেলেছে। এবং দুজনের ক্যারেক্টারিস্টিক্স এরও ব্যাপার আছে। রুট হলো একরকম, কুক হলো যে যেমন আমি ওই সময় পড়তাম যে যখন তার ছুটির সময় সে তার গ্রামে চলে যাচ্ছে, মানে তার সেই যে কান্ট্রি সাইডে চলে যাচ্ছে, সেখানে সে ট্রাক্টর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে এরকম একজন মানে একটু দার্শনিক ধরনের ইয়া। তো আবার রুট তো ঠিক অন্য ধরনের ক্যারেক্টার, সবসময় একটা স্মাইলিং ফেস আছে তার, তাকে দেখে মনে হয় না যে মানে জীবনের কোনো কষ্ট কিংবা দুঃখ কোনো ব্যাপার আছে, কিংবা এই যন্ত্রণার ধরনের কোনো ব্যাপার আছে। কঠিন সিচুয়েশনেও তিনি হাসি মুখে আছেন। এবং তাকে দেখলে সবচেয়ে বেশি যেটা মনে হয় যে তিনি ক্রিকেট এবং ব্যাটিং এনজয় করছেন এখন। তো আমার মনে হয় না যে সেটা খুব দ্রুত যাবে। তো 200 টেস্ট বা টেন্ডুলকারকে পার করে গেলেই যে তিনি থেমে যাবেন, ব্যাপারটা তা না। তার ভেতরে ওই ক্ষুধা যতক্ষণ আছে, সেই তাড়না যতক্ষণ আছে, তিনি খেলবেন, এবং সেটা আমার ধারণা আরো অনেক বছরই তিনি খেলবেন। ভাই হ্যাঁ অ্যান্ডারসন মানে কি বলতে পারে রুটকে? কোন ব্যাপারে ভাই? না, লংজাভিটির ব্যাপারে আর কি। আপনি তো আচ্ছা অবসরের কথা তো অ্যান্ডারসনের সামনে রুট নিশ্চয়ই বলতে পারবে। অ্যান্ডারসন যেটা করছে, রুটেরটা কেউ হয়তো ভাঙতে পারে কখনো, রুট যদি ওর সেই লেভেলে যায়, কিন্তু অ্যান্ডারসনেরটা নো ওয়ে। কোনো ফাস্ট বোলার, কোনো পেসার, নো ওয়ে। এটা আমরা মানে জীবদ্দশায় গেল কোনো যুগে আর দেখবো না। কারণ এখন সামনে যদিও একটু ভিন্ন আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু এই টি-20 যুগে মানে ক্রিকেট যেভাবে এখন বদলে গেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে আর কোনো পেসার নো ওয়ে। এটা না ব্রডের ভাই, সমান আমার টেস্টও কাছে আছে মনে হয়, খেলতে। আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরটাও মনে হয় না সম্ভব। সেদিন শাস্ত্রী বলতেছিল সে যদি টেন্ডুলকারকে ছাড়ায়, রুট ক্রিকেটের মানে এর এর এরপরে আর কেউ আসবে না যে ধারে কাছে যাওয়া। আমার মনে হয় ব্যাটিং এও সেটা না কেউ করতে পারবে। হ্যাঁ, চাপ। কারণ এখন যে ব্যাটসম্যান যারা গড়ে উঠবে, নতুন প্রজন্মের ব্যাটসম্যান যারা আসবে, রুটরাও যখন বেড়ে উঠেছে তখন টি-20 এই ধরনের মানে প্রকোপ বা ইয়া ছিল না। প্রসপারিটি ছিল না আর কি। হ্যাঁ, ছিল না। এখন তো সবাই ওই মানে এই লেভেল থেকে টি-20 মোল্ডে গড়ে উঠবে, তাই না? তো তাদের জন্য এটা টাফ। আর এই যে যে হারে এখন শুরু হয়েছে তোর আর্লি 30s রিটায়ারমেন্টে যাওয়া, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চলে যাওয়া, টাফ টাফ। বাট ইংল্যান্ড হ্যাঁ বলে ভরসা থেকে নয়, ইংল্যান্ডে তো ওই কালচারটা আছে তো। সো মানে ওরকম কেউ হয়তো আসবে যিনি একদমই খুবই টেস্ট ক্রিকেটের প্রতি শ্রদ্ধাশীল, অনুগত ছাত্র, ওই ধরনের কেউ আসতে পারে, তাদের সেই কালচারটা আছে। হ্যারি ব্রুক অলরেডি আইপিএল কন্ট্রাক্ট বাদ দিয়ে টেস্ট ক্রিকেটকে মানে সেন্ট্রাল কন্ট্রাক্টে গুরুত্ব দিচ্ছে আর কি। এটাও একটা সাইন এই হ্যাঁ, জেনারেশনের প্লেয়াররা ওইভাবে আগাচ্ছে। হ্যাঁ না মানে ইংল্যান্ডের প্লেয়ারদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা ওই যে মানে হোয়াইট বল ক্রিকেটে এখন তারা হচ্ছে টুর্নামেন্ট ওরিয়েন্টেড ক্রিকেট খেলার ট্রাই করতেছে, মানে আমাদের ট্রফি জিততে হবে। আর টেস্টে তো তাদের আলাদা আসলে মনে হয় ওরকম কোনো একটা ড্রাইভিং ফোর্স লাগে না, মানে তারা ইংল্যান্ডেরও একটা টেস্ট খেলবে, এটাই তাদের জন্য আসলে বড় ব্যাপার। আর রুটের ক্ষেত্রে আরেকটা আলোচনা হবে, তখন বলছিলেন যে মানে সে আসলে ইনজুরিতে পড়ে না, ক্যারিয়ারে সে মাত্র এখন পর্যন্ত 2টা টেস্ট মিস করছে, একটা হচ্ছে তার প্যাটার্নিটি লিভের জন্য, আর একবার শুরুর দিকে একবার বাদ করেছে। মানে হাউ ইনস্যান দ্যাট ইজ। সেটা মানে ব্যাটারদের জন্য অবশ্য হয়তো একটু হতে পারে, বাট স্টিল মানে তার ফিটনেস মানে সবকিছু মিলিয়ে আর কি। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে মানে 3 ফরম্যাটের কথা টি-20 এখনকার আমরা যখন বলতেছি যে জীবদ্দশায় আসলে এটা আমরা দেখবো না, সেটা আসলে আমরা বলতেছি কারণ হচ্ছে 3 ফরম্যাটের এই প্রকোপের কারণে। কারণ টেস্ট দেখতে খুবই স্বাভাবিক, একটা পর্যায়ে গিয়ে তো আসলে সুইচ করতেই হবে। রুট একটা সময় পর্যন্ত টি-20ও খেলেছেন, হ্যাঁ সেটা মর্গানের আন্ডারেও খেলেছেন। 2016 সালে তো আসলে জিতেই যেতেন আর কি, মানে স্ট্রোক যদি ওরকম একটা ঘটনা না ঘটতো, মানে উইনিং টিমের সদস্য হতেন আর কি। সো এখন এসে তিনি আবার এসএ টি-20 মানে এসএ 20-তে খেলছেন, আইপিএল এ গিয়ে রাজস্থানে সময় মানে বেঞ্চে কাটাতে হলেও উনি এই ব্যাপারটা করছেন। আবার একই সঙ্গে টেস্টে মানে সচিন টেন্ডুলকারের কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করি। জরুর মানে আমরা যখন এই ফ্যাবুলাস 4 বা ফ্যাব 4 বা এরকম যখন আমরা আলোচনা করি, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি বা স্টিভেন স্মিথ, বাকি 3 জনের একটা করে ক্যারেক্টারিস্টিক্স আছে। কোহলির ব্যাপার সবাই জানে, স্মিথ একটা প্রচুর আনঅর্থোডক্স একটা ব্যাটার, হ্যাঁ তার মাঝখানে একটা বিতর্কিত ব্যাপারও ছিল। আর উইলিয়ামসন তো ধরেন আপনি কতবার লিখেছেন, মানে ঋষিমুনি টাইপের একটা ক্যারেক্টার। জো রুট আসলে মানে এই 4 জনের এই বাকি 3 জনের সঙ্গে যদি তুলনা করি, তাহলে জো রুটের ক্যারেক্টারিস্টিকটা আসলে কি রকম? জুবা এবং রনি ভাই, আপনাদের
কোনটা মনে হয়? জো রুটকে যদি ধরেন ডিসক্রাইব করতে বলা হয়। দেখ, জো রুট তো ইংলিশ, মানে আমরা কেন উইলিয়ামসনকে নিয়ে বলছি যে মুনিশ টাইপ মানুষ বা খুব ভালো মানুষ। জো রুটও কিন্তু তাই, সেও কিন্তু হ্যাঁ মানে সেদিন আমি বলছিলাম, দেখছিলাম যে অলি পোপ বলছে যে অ্যানোয়িংলি গুড ব্লক, মানে খুব হ্যাঁ বিরক্তিকর রকমের ভালো, মানে এত বেশি ভালো। এবং যেটা একটু আগে বললাম যে এত স্মাইল ভালো হবে এত ভালো কেন কেন হতে পারে। এবং এটা রুটের শক্তি কিন্তু, ওই যে স্মাইলিং ফেসের কথা বললাম, এটাও কিন্তু তার ওই যে ক্যারেক্টারিস্টিক্স তার ব্যাটিং এ ফুটে ওঠে। তার কিন্তু স্ট্রাগল গিয়েছে, তাই না? যথেষ্ট স্ট্রাগল গিয়েছে। এবং এই তার এই যে রান প্রসবার সময়টা, তার আগের পর্যন্ত তো 97 টেস্টে তার 17টা সেঞ্চুরি ছিল। ক্যাপ্টেন্সির সময় তো যথেষ্ট কাটাছেঁড়া তাকে নিয়ে করা হয়েছে। ইংলিশ গ্রেডটা তাকে একদম তুলনাও করেছেন, অনেকে ক্যাপ্টেন্সির কারণে করেছেন। প্লাস ওই তার ব্যাটিং যে তিনি কনভার্ট করতে পারছেন না, 50-60 হ্যাঁ গুলোকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন না। 17টা সেঞ্চুরি ছিল তখন তার, 49টা 50। সো এটা একটা গ্রেট ব্যাটসম্যানের জন্য তো সেটা আমরা তো গ্রেট বেসের মধ্যে সুমন ভাইয়ের সঙ্গে বাধা। তুলনা করতাম, সুমন ভাইয়ের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তুলনা করতাম সেটাই ছিল। এবং তখন এরকম আলোচনাও ছিল যে আসলে তিনি ফ্যাব ফোরে বিলং করেন কিনা, বা ফ্যাব ফোরে তাকে রাখা উচিত কিনা, তাই না? এরকম আলোচনা শুরু হয়ে যাচ্ছিল। ওই সময়টাও কিন্তু তিনি ওই তার সেই স্মাইলিং ফেস দিয়ে তার সেই ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেগুলো দিয়ে তিনি ওভারকাম করেছেন। এবং আলটিমেটলি কত 60 টেস্টে 21টা সেঞ্চুরি। এখন তো মানে এই পিরিয়ডটা আবার ইনসেন রকমের ভালো। সো আমি মনে করি যে এই যে ভালো মানুষ, সে এক মানুষ হিসেবে ভালো, নিজের প্রতি তিনি অনেস্ট, টিমমেটদের প্রতি অনেস্ট, ক্রিকেটের প্রতি অনেস্ট, এইটা তার একটা বড় শক্তি। এটা তার ক্যারেক্টারিস্টিক্স এর একটা বড় একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং এটা তার ড্রাইভিং ফোর্সও। সামনেও যেটা আমি বললাম যে তার তাড়নার ক্ষুধাটা আছে, এটা ডেফিনেটলি তাকে ওই জায়গাটা নিয়ে যাবে। জি ভাই। রনি ভাই আমার, আপনি মনে হয় মঈন খানের ভাই মনে হয় তার কোচ ছিল, চাইল্ডহুড কোচ সাইফুল্লাহ ভালো বলতে হবে, তাই না? তার মানে এই যে সুইপ টুইপ রিলেটেড একটা বড় লেখা পড়তেছিলাম হ্যাঁ কোন হ্যাঁ জায়গায়, সেখানে বলছিল যে তার ব্যাটিং কোরটাই শুরু হয়েছে অনেকটা সাবকন্টিনেন্টাল টাইপ। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, কারণ হচ্ছে যে যেহেতু মঈন খানের আপন ভাই ছিল তার কোচ, মানে চাইল্ডহুড কোচ, তো এই কারণে তার সুইপটা এখন যদি আমরা বলি যে ওয়ার্ল্ডের সুইপ বেস্ট সুইপার কে, মানে সেটা কিভাবে ছিল? মঈন খানের ভাই কি ইংল্যান্ডে ছিল? ইংল্যান্ডে ওই যে ইয়র্কশায়ারে আর কি, তার মানে বেড়ে ওঠার সময়টার কোচ ছিল আর কি। আচ্ছা এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার ছিল তার ক্যারিয়ার আর কি, শুরুর দিকে স্পেশালি ব্যাটিং টেকনিক ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে। এই যে আমরা সুইপ শট বলি, আমার জো রুট এত ভালো সুইপ খেলে, মানে চিন্তা করা যায়, ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট সুইপার ওই শটটার ক্ষেত্রে। ওই টেকনিক্যালিটি, সাবকন্টিনেন্টে তার রেকর্ড, আপনি তার রেকর্ড চেরি পিকিং করতে পারবেন না অ্যাক্রস দ্য বোর্ড। তার বাংলাদেশের সঙ্গে মনে হয় 24 এভারেজ, সরি 2টা টেস্ট খেলছে এছাড়া। হ্যাঁ, এটাও কিন্তু একটা আলোচনা আছে। এমন ব্যাটসম্যান আমরা আলোচনা করছি, বাংলাদেশের সাথে এভারেজ 24, আর আয়ারল্যান্ডের সাথে এভারেজ 29। এবং জিম্বাবুয়ের সঙ্গেও মানে টপ লোয়েস্ট তিনটা, এটা হচ্ছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড। ওই 2016 সিরিজটা তো ইনসেন লেভেলের উইকেট ছিল, তো ওখানে আসলে কিছু কথা নেই। যেটার কারণে দেখা যাবে তাইজুলের সামনে কি করে। না জুবাই, বেন ডাকেট তো সেখান থেকেই হারিয়ে গেল, তাই না? মানে বাংলাদেশে প্রথমে এসে বাংলাদেশে পড়লো। হ্যাঁ, হাসিব আহমেদ বেন ডাকেট বলে কি হলো। কারণ তখন আমার মনে হচ্ছে মিরাজের বল, বেন ডাকেট কিছু বুঝতেই পারছে না, বল যাওয়ার কথা বাইরে ঢুকতেছে ভিতরে, এবং সে মানে কিছু পিকই করতে পারতেছে না ব্যাটসম্যানটা। কি এক অবস্থা! মিরাজ নিজেও অবশ্য জানতো না যে বল কোন দিকে যাচ্ছে উইকেটে পড়ে। হ্যাঁ, এবং চিন্তা করেন রনি ভাই, প্রেস বক্সে আমার প্রথম টেস্ট ওইটা, মানে তখনও তো আমি স্টুডেন্ট ভার্সিটিতে, বাট প্রেস বক্সে আমার প্রথম টেস্ট। হ্যাঁ, টিভি এক সেশনে চলে গেল 10 উইকেট। এক সেশনে। হ্যাঁ, তারা আবার আগামী বছর আসবে, চিন্তা করো এবার কি হয়। যাই হোক, ইন্টারেস্টিং অনেক কনভারসেশন হবে এটা নিয়ে। যাই হোক, জো রুটের যেটা বললেন রনি ভাই, আমার কাছে ওই জিনিসটা খুব লাগে যে এই কোভিড এর টাইমে অ্যাকচুয়ালি উনি কোন ভ্যাকসিন নিছিল আল্লাহ জানে। আমার কাছে মনে হয় না, এটা ওই যে মাঝখানে আলোচনা হচ্ছিল যে কোন ভ্যাকসিনটা নিছে, মডার্না না কোন ভ্যাকসিনটা নিছে। হ্যাঁ, মানে কি গ্রেট ক্রিকেটারের তারা আলোচনা করতেছিল। প্রি কোভিড জো রুট একরকম, পোস্ট কোভিড জো রুট আরেকরকম। 21টা টোটালি ডিফারেন্ট। মানে চিন্তা করা যাবে 21টা 100 ভাই, 21টা। হ্যাঁ, 60 টেস্টে 100 এবং শেষ হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে কি, তোর ড্যাডি 100 সব, মানে বড় বড় সেঞ্চুরি, তার 16টা না 17টা হলো 150 এখন। বড় ব্যাপার যে ব্যাটসম্যানকে নিয়ে হচ্ছিল যে 50 গুলোকে সে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছে না, সে সেঞ্চুরি গুলোকে বড় সেঞ্চুরিতে ডুব দিচ্ছে। গ্রাহাম থর্পের বড় ভূমিকা আছে এখানে ডেফিনেটলি। থর্প তো তার অনেক কাজ করেছে, এবং স্পিনের ক্ষেত্রে কিন্তু থর্প নিজেও ভালো স্পিন প্লেয়ার ছিলেন। থর্প তো তার মানে ব্যাটিং অনেক কাজ করেছে কাছ থেকে, তো সেখানেও তার প্রভাবও ডেফিনেটলি আছে। এখন ভাই কথা হচ্ছে যে এই তার জিনিসটা আরো বেশি গ্লোরিফাই হয় এই কারণে যে ভাই এখন তো ব্যাটিংটা নানা কারণেই ডিফিকাল্ট আর কি। আমার ফ্যাব ফোরে যারাই আসুক, যাদেরকে নিয়ে আমরা আলাপ করি না কেন, প্রত্যেকেই আর কি
প্রত্যেকের ক্যারিয়ারই একটু হইলেও নিচের দিকে যাচ্ছে। এটা এই নানা কারণ আছে, কম্বিনেশনাল ফ্যাক্ট। টেস্ট বোলিং ইমপ্রুভ হয়েছে, উইকেট গুলা টাফ হয়েছে, সবকিছু মিলাই আর কি সেই জায়গায় সে রান করতেছে। বিরাট কোহলি, দ্য গ্রেট বিরাট কোহলির ক্যারিয়ার এত বাজে ভাবে ইম্প্যাক্ট করলো ওই সবকিছু। স্টিভ স্মিথ তো অলমোস্ট 60 এভারেজে খেলতেছিল, সেটা নেমে এসে একটু হিউম্যান লেভেলে আসছে আর কি গত কয়েক বছরে। কেন উইলিয়ামসনও বলা যায় যে স্ট্রাগল করছে আর কি ওই পিরিয়ডটা। এখন সেই জায়গায় জরুর এই জায়গায় আর কি অন্যদেরকে ছাড়া যাচ্ছে আর কি। এই জিনিসটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট লাগছে আমার কাছে। স্পেশালি আপনি আর এখনো শেষ হয় নাই, আমরা মিডল অফ হিজ সেকেন্ড পিক বলা যায়। আমরা গ্রেট প্লেয়ারদের ক্ষেত্রে একটা পিক দেখি যেটা 4-5 বছরের সবাইকে মানে অন্যরকম লেভেলে নিয়ে যায় নিজেকে। জরুরের ক্ষেত্রে আমরা দুইটা পিক দেখতেছি, মানে এটা আমরা টেন্ডুলকার ছাড়া আর কারোর ক্ষেত্রে দেখি নাই। হ্যাঁ, মানে টেন্ডুলকারের সঙ্গে একটা ইন্টারেস্টিং করা যায় তোর, মানে ফ্যাব ফোরের সঙ্গে তুই যেটা বললি যে অন্যদের ডিক্লাইন আর তার এই কঠিন সময় সে যেভাবে এগিয়ে যাচ্ছে। একটা সময় তো লারা টেন্ডুলকার ছিল, তাই না? পরে টেন্ডুলকার কিন্তু তার ওই স্থায়িত্ব দিয়ে, দীর্ঘস্থায়িত্ব দিয়ে আলটিমেটলি ডিবেটারে ব্যাটসম্যানশিপ ভিন্ন জিনিস। আমি যদি ব্যাটসম্যানশিপের কথা বলি তাহলে তো লারা, মানে আমার কাছে তো লারা ব্যাটসম্যানশিপের ক্ষেত্রে অনেকের কাছে আলটিমেট। কিন্তু আমি যখন একটা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করি, ব্যাটসম্যানশিপ এক জিনিস, আর আমি যখন তাকে বিবেচনা করছি কতটা গ্রেট ব্যাটসম্যান বা কতটা কি, সেই জায়গাটায় যে পারফরমেন্সের কথা যদি বলি, সেই জায়গাটা আসলে ওই যে টেন্ডুলকার কিন্তু তার ওই দীর্ঘস্থায়িত্ব দিয়ে এবং বিভিন্ন যুগে পারফর্ম করে লারাকে আলটিমেটলি ওই ডিবেট থেকেই মানে ছিটকে দিয়েছে। সো ওই রুটও এখন ব্যাপারটা ওই পর্যায়েই নিয়ে যাচ্ছে আর কি। না, ওই টেন্ডুলকারের প্রসঙ্গে তোর মানে রুটের একটা মিল আছে এখানে আসলে, টেন্ডুলকারের সঙ্গে রুটের। মনে কর তুই যে ফ্যাব ফোর এর কথা বললি, মানে এই সময়টায় যেভাবে মানে রুট ফ্যাব ফোর কে ছাড়া যাচ্ছে, টেন্ডুলকার আর লারাকে নিয়েও এক সময় মানে ওদের ক্যারিয়ার জুড়েই তাদের নিয়ে এই তুলনাটা হয়েছে যে টেন্ডুলকার না লারা, লারা না টেন্ডুলকার। একটা পর্যায়ে কিন্তু টেন্ডুলকার লারাকে ক্রস করে গেছে তার দীর্ঘস্থায়িত্ব দিয়ে। সেটা আমি ব্যাটসম্যানশিপের কথা বলছি না, ব্যাটসম্যানশিপ ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, তার কার হাতে শট বেশি বা কে কোনটা ভালো খেলে, ব্যাটসম্যানশিপে কে কতটা সমৃদ্ধ সেটা ডিফারেন্ট থিং। আমার কাছে, আমার আরো অনেকের কাছে একদম ব্যাটসম্যানশিপে লারা হয়তো এগিয়ে, কিন্তু যেটা বললাম যে পারফরমেন্স বা ওভারঅল ব্যাটিং সেগুলো তো ডিফারেন্ট থিং। তো সেখানে হলো যে ওই লারা 2007 সালে শেষ, তারপরে তো টেন্ডুলকার তো আরো চালিয়ে গেছেন, এরপরে ইনসেন্ট লেভেল ভালো তিনি খেলেছেন 2010-11 দীর্ঘস্থায়িত্ব দিয়ে তিনি কিন্তু ওই ডিবেট থেকে মোটামুটি লারাকে পেছনে ফেলে দিয়েছেন। এই সময়টায় রুটও সেই একই কাজ করেছেন আর কি, ওই ফ্যাব ফোরের অন্যদেরকে এই সময়টা যে কঠিন সময়ের কথা তুই বললি, এই সময় সবাই স্ট্রাগল করছে। স্মিথ গত কয়েকটা টেস্টে ভালো করেছে, সেঞ্চুরি করেছে, কিন্তু আমার ধারণা স্মিথ আর তার ওই পিক লেভেলে যেতে পারবে না, এটা আমার ধারণা। ওই পিক লেভেলে যেতে পারবে না যেটা রুট আছে এবং কন্টিনিউ করছে। তো এই যে এই সময়টায় এই ডিবেটে মানে তিনজনকে তিনি কিন্তু অনেকটা পেছনে ফেলে দিয়েছেন। আচ্ছা, টেন্ডুলকারের সঙ্গে মানে একটা তুলনার একটা একটু পরে একটা ডিবেটের হয়তো টপিক আমরা তুলবো। তার আগে একটা হচ্ছে ব্যাপার রনি ভাই, যে ক্যাপ্টেন্সি। হ্যাঁ, রুট 64 টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন ইংল্যান্ডকে। তার উইনিং লস রেশিও ইংল্যান্ডের অন্যান্য ক্যাপ্টেনের তুলনায় বেশ ভালো, বাট স্টিল তাকে অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে, কারণ ইংল্যান্ড টিমের বাজে রেকর্ডের কারণে। তার অ্যাভারেজেও মানে ওই সময়ে আসলে কিছুটা ড্রপ করেছিল, যদিও খুব সিগনিফিকেন্ট না, হয়তো 51 থেকে 46 বা 47 এরকম, মানে হয়তো তেমন কিছু না, বা রুটের কারণে অবশ্যই এটা একটা ব্যাপার। কিন্তু মানে একটা ব্যাপার ছিল যে ক্যাপ্টেন্সি শেষে, মানে আমরা যখন পোস্ট কোভিড বলতেছি, উনি তো ক্যাপ্টেন্সি সেরেছেন 2022 সালের দিকে, মানে 2 বছর কিন্তু ওই প্রেশার নিয়েও জোরুট রান করেছেন। হ্যাঁ, মানে ক্যাপ্টেন্সির ওই ব্যাপারটা নিয়েও। কিন্তু এরপরে যখন বেন স্টোকস এবং ম্যাককালামের এই এরাটা বা এই সময়টা শুরু হলো, তখন মনে হচ্ছে রুটের আরো একটু ফ্লারিশ করার ব্যাপার। মানে তখন সেদিনকে জানি লিখেছেন বা বলেছেন যে ক্যাপ্টেন্সিটা আসলে রুটের সঙ্গে ব্যাপারটা ছিল না, তার কাছে সবসময় একটা প্রেশার ছিল, বাট বিং রুট সেই কাজটা তিনি করেছেন। কিন্তু যদি ওই সময়টাতে রুট ক্যাপ্টেন না থাকতো বা ক্যাপ্টেন্সি ওই বার্ডেনটা না থাকতো, তাহলে হয়তো এই মানে যেই স্ট্যাটগুলা, যেটা ধরেন আমাদের কাছে অনেক এরকম মানে অ্যাস্টনিশিং লাগতেছে, সেটা আরো অনেক বেশি হতো, সেটা হয়তো হতে পারতো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে রুটের এই যুগে মানে স্টোকস আর ম্যাককালামের এই রেজিম বা এটার মধ্যে খেলা, এটা আসলে তাকে কতটা হেল্প করে বলে আপনার মনে হয় আর জুবারের মনে হয়? এই টপিকটা যদি একটু বলে। গুড ভাইব না, বেস্ট বলে তো এটাই আছে না। এই যে রনি ভাই যে লংজিভিটি প্রেডিক্ট করতেছে রুটের, সেটার মনে আরো একটা রিজন হইতে পারে গুড ভাইব, গুড এনভায়রনমেন্ট, সবকিছু মিলায়। কোনো রেসপন্সিবিলিটি নাই তো না, আউট হইলেও কোনো সমস্যা হয় না। রেসপন্সিবিলিটি নাই কেন? অবশ্যই আছে, না হলে এত রান করে।
টেস্ট হারলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, মেরে এই জন্য reverse scoop রুট করলেও হলো কোনো সমস্যা নেই। ক্রিজে গিয়ে একটা রিভার্স স্কুপ মেরে দেয়, তাই না? সেটাই বললাম আর কি, না এগুলো আর কি মানে আরো খোলা মনে ব্যাটিং করার সুযোগ করে দিতেছে। হ্যাঁ, এটা মনে মনে তো সব ব্যাটারই চায় যে এরকম কিছু একটা করবো, হ্যাঁ, কিন্তু সবাই তো আসলে ওইসব কারণে বাট ওই দ্যাট হেল্প environment পায় না। ডেফিনেটলি, এই এনভায়রনমেন্টে That হেল্প, helps. মানে ক্রিকেট তো একটা সাইকোলজিক্যাল খেলা, আর বেন স্টোকস হলো ওর খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না? এটা ডেফিনেটলি এটা হেল্প করে, সাইকোলজিক্যালি হেল্প করে। ওই যে ক্যাপ্টেন্সির প্রেশার নাই, গুড ভাইব, এটা তো আছে। প্লাস আমি জানি যে হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড বা আমার খুব ভালো বন্ধু ক্যাপ্টেন, এবং সে জানে যে আমি কিভাবে বিভিন্ন সার্টেন সিচুয়েশনে কিভাবে আমি সাড়া দেই, আর আমি জানি যে আমি মানে সে কিভাবে সাড়া দেয়, বা সে আমার কাছে কি চায় আমি তার কাছে কি চাই। এই ব্যাপারগুলো ডেফিনেটলি হেল্প করে। আর ম্যাককালাম তো ম্যাককালাম, তো তাদের মধ্যে ডেফিনেটলি সেই বন্ডিংটা বা সেই সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, যেটা ডেফিনেটলি তাকে ফ্লারিশ করতে বা এই পিকটাতে আসতে এবং পিকটা ধরে রাখতে ডেফিনেটলি হেল্প করছে। That's for তো sure. হ্যাঁ, এখন সেই ব্যাপারটা, কেপির টুইটটা দেখছেন কিনা, কেভিন পিটারসন? কেপিটা আমি দেখি নাই, জুবাইরটা দেখছি। ও হ্যাঁ, জুবাই তো স্ক্রিনশট নিয়ে ওটাই শেয়ার করছে, তাই না? না, আমি তো জুবাই 3 বার তো- শেয়ার করছি, 3 ধরনের। হ্যাঁ। একবার অভিষেক মুখার্জিটা রিপ্লাই শেয়ার হ্যাঁ। করছি, আরো একজন এটা শেয়ার করতেছে। মানে আমার এটা ফেভারিট টপিক, স্পেশালি যারা অ্যাবাভ 40 তাদের সঙ্গে এটা নিয়ে আমার ফেভারিট টপিক। মানে এখানে একজন একটু- অ্যাবাভ তাহলে তো 40 আছে। হ্যাঁ, আমি তো আন্ডার 25। না, ইনি তো হচ্ছে কিছুটা অ্যান্ডারসনের মতো, যে এখন এসে আবার 100 খেলবে। হ্যাঁ, এখন IPL এ নাম লেখাবে। আইপিএল এর নাম লেখাবে, আবার 100 এ ওয়াইল্ড কার্ডে। মানে চিন্তা করো যে কে না, ওইটা আসলে না, পিটারসনের দিক থেকে ওইটা আসাটা একটু সারপ্রাইজিং ছিল, কারণ পিটারসন যে ধরনের ক্যারেক্টার, এটা সারপ্রাইজিং ছিল। বাট মানে তার পক্ষে যুক্তি আছে, হি হ্যাজ হিজ পয়েন্টস। আমি বলতেছি না যে সেটা বিপক্ষে যুক্তি নেই, বিপক্ষেও অবশ্যই অনেক যুক্তি আছে। এবং এইটা আসলে সবসময়ই মানে তুই যেটা বললে প্রিয় সাবজেক্ট তোর, হ্যাঁ, এই ডিবেট তো যুগে যুগে হয়ে আসছে। আমি শিওর যে 60s বা 40s এই আলোচনা হয়েছে যে হ্যাঁ, আগে কি কঠিন ছিল, এখন কি অবস্থা। এই আলোচনা কিন্তু যুগ যুগে ধরে চলে আসছে। আর 90s এর একটা ব্যাপার হলো, 90s এর মানে এত রোমাঞ্চ ছিল, আমরা যারা 90s এ বেড়ে উঠেছি, ওই রোমাঞ্চটা ওখান থেকে ওভারকাম করে আসা বা ওই বাইরে আসাটা খুব কঠিন। একটা না কুচু ভাব থাকে 90s এ, হ্যাঁ, যে আমরা ওই সময় যা দেখছি চারপাশে, নট অনলি অ্যাবাউট ক্রিকেট, স্পোর্টস বা ক্রিকেট না, ওই সময় তোর আমাদের বেড়ে ওঠার প্রেক্ষাপট থেকে শুরু করে সবকিছু, চারপাশ, দুনিয়া, জগৎ, আমার গ্রাম বা এলাকা, সবকিছু মিলে ওই একটা ব্যাপার থাকে। সো ওখান থেকে ওইটা ওভারকাম করা কঠিন আর কি। ঠিক আছে, ওই রোমান্সে বুথ থাকার যে ব্যাপারটা আছে, সেখান থেকে ওভারকাম করা কঠিন। বাট এটা পিটারসন যেভাবে বলছে, ডেফিনেটলি এটা এতটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটার ভিতরে আরো অনেক ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। মানে এটা জুবাই ফার্স্ট favorite- জেনারেশন, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন মানে স্যাটেলাইট টিভি, আর আপনারা প্রথম টিভি দেখছেন, যাকে দেখছেন তাকেই ভালো লাগছে, সিরিয়াস না। লিমিটেশন থাকার পরেও তাকেই গ্রেট মনে হয়েছে, তারপরে না, বলে না, গেছেন গ্রেট বছরের পর বছর। বিষয়টা এমন না। না, বিষয়টা এমন না। দেখ, যখন আমরা, হ্যাঁ, তোর এই কথা ঠিক আছে যে আমরা ইনস্ট্যান্ট দেখতেছি একজনকে, প্রথম সবকিছুই তো দারুণ কিছু মনে হয়, কিন্তু ব্যাপারটা তা না। আর আরো অনেক ব্যাপার স্যাপার ছিল। এবং পিটারসন তো শুধু বোলারদের কথা, মানে বোলিং এর কথা বলেছে, এটা কিন্তু সত্যি। বোলিং এর কথা সত্যি, কিন্তু শুধু বোলিংই তো আর শেষ না, আরো অনেক পারিপার্শ্বিকতা আছে, প্রযুক্তি, ক্রিকেট কতটা ইভলভ করেছে, প্রযুক্তি কতটা ইভলভ করছে, অনেক কিছু আছে। টেন্ডুলকারের ব্যাপারটা মানে জাস্ট আমি এটার সঙ্গে একটা মানে এই তোর বিভিন্ন যুগের সঙ্গে টেন্ডুলকারকে একটু মিক্স করি, এই কারণে টেন্ডুলকারের গ্রেটনেসটা এই জায়গায় এই জন্য পোক্ত যে টেন্ডুলকার সেই 89 থেকে, তুই যেটা বল 24 বছর, 89 থেকে 2013 কয়েকটা প্রজন্মের বোলারদের তিনি খেলেছেন। কিন্তু হ্যাঁ, রুট যদি টেন্ডুলকারকে ক্রস করেও যায়, তারপরেও সেটা রুটের দোষ না ডেফিনেটলি। ধর এখন অলরাউন্ডারদের যখন আলোচনা হবে, সাকিব আল হাসানকে হয়তো ওয়ার্ল্ড ক্রিকেট অনেক ক্ষেত্রে রেট করবে না, কখন তিনি তার পিক টাইমে তো ইংল্যান্ডে খেলার সুযোগই পান নাই, অস্ট্রেলিয়াতে খেলেন নাই, তাকে রেট করবে, এটা তো সাকিবের দোষ না। কিন্তু তাকে আবার রেট করাও তাদের জন্য কঠিন। তো রুটও এরকম যে সে 15 বছরেই 13 বছরেই বা 13.5 বছরে 157 টেস্ট খেলে ফেলেছে। টেন্ডুলকার 24 বছরে খেলেছে 200 টেস্ট। রুটের তো সেটা দোষ না, তাই না? কিন্তু আমি জাস্ট টেন্ডুলকারের শক্তির জায়গাটা বলছি, যে টেন্ডুলকারের পক্ষে যেটা থাকবে সেটা হলো যে 24 বছর ধরে তিনি শুরু করেছিলেন তোর হ্যাডলিদের থেকে। হ্যাডলিদের কিন্তু তিনি খেলেছেন, হ্যাঁ, হ্যাডলিকে খেলেছেন, ইমরানকে খেলেছেন, ওই সময় খেলেছেন। তারপরে ম্যাকডারমাট খেলেন, সেখান থেকে ম্যাকগ্রা, ওয়ার্ন, মুরালি পুরো সময়টা তিনি খেললেন। জিমি, তারপরে তো আসলো, জিমির সঙ্গে তো খেলছেন, জিমি তাকে সবচেয়ে বেশি আউট করেছেন। তুই তাকে আউট করা বোলারদের তালিকা যদি তুই দেখিস, তাহলে ওই এই জিনিসটা চোখে পড়ে যে সেখানে এই জিমি যেমন আছে, সেই ইমরানও আছে, ইমরান কাদিরদের থেকে শুরু করেছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রজন্মের পরে স্টেইনদের, আব্দুর রাজ্জাক তো আছেন, এবং পরে স্টেইনের
পিক টাইমে সেই কেপ টাউনের তার যে ইনিংসটা পিক টাইমে তখন টেন্ডুলকার একদম গোধূলি বেলা, বয়সও গোধূলি বেলা, কিন্তু ক্যারিয়ার সেরা ইনিংস গুলোর মধ্যে একটা তিনি ওই সময় খেলতেন। তো বিভিন্ন যুগের বোলারদের এবং বিভিন্ন সময়ের বিভিন্ন উইকেটে বিভিন্ন প্রেক্ষাপটে সব দেশেই রান করেছেন। তো এই জিনিসটা টেন্ডুলকারের একটা শক্তির জায়গায় যাবে। রুটের আউট করা বোলারদের তালিকা তুই দেখবি যে হ্যাঁ সেই হেইজেলউড বা কামিন্স, বুমরা, স্টার্ক সব একই মোটামুটি একই জামানার বা একটু এদিক সেদিক হতে একই জামানার মানুষ। তো টেন্ডুলকারের পক্ষে এই যে বিভিন্ন জামানা, বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন বোলারদের বিপক্ষে বিভিন্ন যুগে খেলছেন, এটা থাকবে এবং এটা তাকে আসলে অন্য অনেকের চেয়ে এই বিতর্কে যারা আসবে অনেকের চেয়ে এই জায়গাটা তাকে এগিয়ে দেবে। হ্যাঁ না, টেন্ডুলকারের ক্ষেত্রে যেটা হয় কি ভাই, আপনি মানে বেসিক্যালি 25 বছর আপনাকে একটা ব্যাটিং পজিশন নিয়ে চিন্তা করতে হয়, মানে এইটা হলো গ্রেটনেস। মানে টেন্ডুলকারের মানে কেন আমরা মানে ব্র্যাডম্যানের পরেই টেন্ডুলকারকে ধরি। ব্র্যাডম্যান বেসিক্যালি দুইটা টেন্ডুলকার, আর টেন্ডুলকার হচ্ছে 25 বছর 24 বছর একটা পজিশন নিয়ে তাকে ওই দেশ চিন্তাই করতে হয় না। আর ইন্ডিয়ার ইনর্মাস প্রেসার, আউটসাইড প্রেসার, ইন্ডিয়ার গ্লোবালাইজেশন, আর্থসামাজিক সিচুয়েশন চেঞ্জ হওয়া, সবকিছু তো আছে। আর আপনি যে টেকনিক্যালিটিটা বললেন যে ওয়াসিম হকার শেষের দিকে সে 80s এর ব্যাটসম্যান, সে লেট 80s এর বোলারদেরকেও খেলছে, 90s রিভার্স সুইংও খেলছে, সে বেসিক্যালি বাম্পার এরাও খেললো, রিভার্স সুইং এরাও খেললো, ফ্ল্যাট ব্যাটিং এরাও পাইলো। দেন মানে বেসিক্যালি আপনি চিন্তা করেন তিনটা জেনারেশন তার ক্যারিয়ার। মানে এটা চিন্তা করলে এই আলোচনায় আসা যায় না। কেপি টুইটার ক্ষেত্রে যেটা আমার কাছে, আমি 90sটাকে কেপি আলাদা রাখতে চাই। এমব্রোসের সঙ্গে আমি 20s এর, এমব্রোস 2000 এ খেলে নাই বেসিক্যালি, এমব্রোস শেষ ততক্ষণ, ওয়াসিমও শেষ, মানে ওইটার সঙ্গে ওই নামগুলা জুড়ে দেওয়া আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না। কেপি বিং কেপি এটা করছে, আমি ইংলিশ মানে শোয়েব আখতার নাম দিয়েছিলাম তাকে, আমার ফেভারিট ব্যাটসম্যান ছিল একসময় কেপি আর ম্যাককালাম, বাট এখন আর সে নাই তার। যাই হোক, এই টুইটের কারণে নাই, এই টুইটের কারণে নাই না, এখন তো খেলেও না, বাট আমার অফ ফিল্ড ক্যারেক্টার অনেক ভালো লাগতো, তার কথাবার্তা, সোয়াগ, উল্টাপাল্টা কথাবার্তা সবকিছু মিলাই যে থিয়েট্রিক্যাল একটা এক্সপেরিয়েন্স সে ক্রিয়েট করতো অন স্ক্রিন, এটা আমার ভালো লাগতো। যাই হোক, এটা অন্য যুক্ত, এটা ফাইজলাম, আনলাইক ইংলিশ আর কি, যদি সে তো ইংলিশ নাই, হ্যাঁ তো প্রোটিয়া, বাট হ্যাঁ, বাট ওই মানে ওই সচিনের সঙ্গে ওই রুটের ওই কম্প্যারিজনটা তো এমনি লংজেভিটি আলোচনায় তো অবশ্যই না। ইভেন আমরা যদি গ্রেটেস্ট অফ অল টাইম চিন্তা করি, নিশ্চয়ই ব্র্যাডম্যান, আমরা যাদের নাম বলি, সোভার্স, ইমরান, টেন্ডুলকার, ওদের নামের সঙ্গে নিশ্চয়ই রুটের নাম আসবে না। জাস্ট ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকে হয়তো সে সচিনকে ছাড়া যেতে পারে। আর যুগের যে তর্কটা ভাই, যুগের যে তর্কটা বলতেছে, এটার সঙ্গে আমি 90s কে মিলাইতে চাই। 90s আপনি যেটা বললেন দ্যাট হ্যাজ ইজ আলাদা, মানে আপনি চিন্তা করেন, আমি এভাবে 90sটা ডিফাইন করতে চাই যে জিম্বাবুয়ে ছিল তখন 9 নাম্বার দল, আর একটা টাইম মনে হয় অনেকটা সময় মানে ইংল্যান্ডও ছিল ওই টাইমে, না এথারটনের ইংল্যান্ড ছিল 8-9 দিকে। আপনি চিন্তা করেন ভাই কম্পিটিশনটা কি রকম ছিল টিমগুলোর, 7-8-9টা টিমের মধ্যে একটা হিউজ কম্পিটিশন ছিল। মানে ওইটা ছিল আমার কাছে মনে হয় 70s থেকে যদি ধরি, ইন্টারন্যাশনাল ক্রিকেটের যদি আমি পুরো পরিক্রমাটা ধরি, আমার কাছে মনে হয় 90s হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ এরা। এটা আমার কাছে মনে হয় বিকজ অফ টিমগুলোর মধ্যে খুব একটা দূরত্ব ছিল না আর কি স্ট্রেংথের দিক থেকে। ইভেন যারা বাইরে ছিল, যে টিমগুলো অ্যাসোসিয়েট নেশন ছিল, এটা নিয়ে আমরা মানে আরেকটা পর্ব করতে পারি আসলে, কারণ এটা হিউজ আলোচনা। এইজন্য আমি 90s টা টোটালি আলাদা রাখি। আমি বলি হচ্ছে যে আমার যুক্তিটা হচ্ছে মানে 2000 নিয়ে আর কি, স্পেশালি 2000 থেকে 2015 পর্যন্ত। আপনি যখন টপ রান স্কোরার লিস্ট দেখবেন, এখানে 10 জন হচ্ছে এই আর 10 জন মিনিমাম। আমি সাঙ্গাকারাকে মানে ঠিক আছে অনেক 57 এভারেজ অনেক কিছু, কিন্তু আমার কাছে মানে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট প্লেয়ার হচ্ছে সাঙ্গাকারা ইন টেস্ট ক্রিকেট। ঠিক আছে, ক্যারিয়ার শুরু হয়েছে টেস্ট ক্রিকেট হিস্ট্রির সেকেন্ড বেস্ট ব্যাটিং এরায়, শেষ হয়েছে ঠিক ওই এরাটা যখন শেষ হয়ে বলাররা টেক ওভার করা শুরু করছে। মানে ইনক্রেডিবলি লাকি। তাকে কখনো আমার মনে হয় না সে অফ ফর্মে ছিল। আমার এখন মনে আছে যে রবি শাস্ত্রী কমেন্ট্রি করতেছিল তার ফেয়ারওয়েল টেস্টে, পি সারাও বলে, তখন সে একটা কথা বলছিল যে আমার চোখের সামনে তার ক্যারিয়ারটা শুরু হয়েছে, শেষ হইলো, আমার কখনো মনে পড়ে না যে সাঙ্গাকারা অফ ফর্মে ছিল। মানে এই ছিল মানে ওই শেষের দিকে এত অবিশ্বাস্য পারফরমেন্স ছিল সাঙ্গার, যে সেটা আসলে মানে অন্য লেভেলে তাকে নিয়ে গেছে। ওই সময় ডেফিনেটলি ব্যাটিং এরা তো বটেই, বাট ভাই এই ব্যাটিং এরা তো এই লেভেলে পারফর্ম করতে তো সেই লেভেলের গ্রেটনেস তো থাকতে হয়। অন্যদের থেকে তো অবশ্যই সে আগে ছিল। বাট ইন্টারেস্টিং কি, আমার এটাও সাঙ্গার ক্যারিয়ারের শুরুটা তো আমার মনে আছে, যখন ওয়ানডে খেলছে টনি গ্রেগ, তখন তো টনি গ্রেগ তো মোটামুটি শ্রীলঙ্কানই ছিল, শ্রীলঙ্কার অ্যাম্বাসেডর ছিল টনি গ্রেগ।
তো টনি তখন মানে এইটুকু আমার মনে হচ্ছে সাঙ্গা খুব ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু সাঙ্গাকে ইনিংস বড় করতে হবে, সেট হয়ে আউট হয়ে যায়, এই আলোচনা ছিল। কিন্তু টনি এটা কমেন্টে ওই সময় বলতো, সেই সাঙ্গা দেখ পালে আলটিমেটলি কোথায় গিয়ে শেষ করেছে আর কি। এবং ইভেন মাহেলা আসলে সাঙ্গার ক্ষেত্রে তো আসলে ওই যে উইকেট কিপিং ছাড়ার ব্যাপারটা ওর। হুম, এবং আরেকটা definitely। হচ্ছে যে মানে লিমিটেড ওভারেও মানে 14তে টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো, কিন্তু 15 ওয়ার্ল্ড কাপেও যে মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি করতেছে, তখন আমার রনি ভাইয়ের সাথে ওই আলোচনা হয়েছিল যে মানে রেকর্ডটা ভাঙবে কি ভাঙবে না। হ্যাঁ, মানে এরকম একটা ভাইব যে সে দিনের পর দিন সেঞ্চুরি করতেছে, টানা সেঞ্চুরি করতেছে। হ্যাঁ, সো না, এরার আরেকটা ব্যাপার যেটা জুবাই তুই বললা যে 90s একটু ডিফারেন্ট, মানে আমার মনে হয় যে ক্রিকেটের আসলে একটা গ্লোবালাইজেশনের একটা স্টেপ আসলে তখন ছিল, এবং 90s-এ যেইভাবে ক্রিকেটটা গভর্ন করা হইতো, হ্যাঁ হ্যাঁ ক্রিকেট গভর্ন করা হইতো, যেটা টি20 ওই যে সেদিন জুবাইরের সামনে মানে আমরা অফলাইনে জুবাইয়ের সাথে যে আলোচনা করতেছিলাম আর কি, যে টি20-র এই ব্যাপারটা আসলে আইসিসি খুব একটা কাজে লাগাতে হয়তো দেরি করলো, যদিও হ্যাঁ এটা ভিন্ন একটা টপিক, বাট তখন কিন্তু ওই ব্যাপারটা ছিল আর কি। এই জন্য টিমগুলোর মধ্যে গ্যাপও, যেমন আমরা যখন ছোটবেলা বা আমরা যখন শুরুতে দেখি, তখন তো জিম্বাবুয়ে একটা ফিয়ার্স টিম, জিম্বাবুয়ে কিন্তু আমরা অন্য জিম্বাবুয়ে দেখেছি, তাই না? সো ঠিক আছে। আর এরার ক্ষেত্রে আসলে আমি সবসময় একটা জিনিস অনেক আগে বা আগের থেকে বলি যে এরার কম্প্যারিজন, মানে 2টা গরু আর 3টা ছাগল যোগ করলে আপনি কি পাবেন? পাবেন না। মানে ম্যাথমেটিক্যাল ভাষায় আপনার ধরেন 2টা ভ্যারিয়েবল তো সেম হতে হবে, তাহলে না আপনি এরকম যোগ বিয়োগ বা কিছু একটা কম্প্যারিজনে যেতে পারবেন। হ্যাঁ, ক্রিকেট হয়তো ব্যাট বলের খেলা, কিন্তু অনেক কিছু তো আসলে ডিআরএস থেকে শুরু করে ওই যে প্রযুক্তি, রনি ভাই যেটা বলছেন, না সেটাই ডিআরএস পোস্ট ডিআরএস টোটালি ডিফারেন্ট গেম। ট্রু ট্রু। না সেটাও তারও আগে মনে করো যে এক সময় এরকম ছিল যে ফ্রন্ট ফুটের মধ্যে একটু পা বাড়ায় খেলে এলবি দিবেই না, মানে এরকম ব্যাপার ছিল, আছে না? আম্পায়ারদের একটা কমন টেন্ডেন্সি ছিল। সো ওইটা আবার সময়ের সঙ্গে চেঞ্জ হয়েছে। সো এত ভেরিয়েবলস আছে এই এরার মধ্যে। তারপর উইকেটের ব্যাপার তো আছে, সেই আনকভার্ড উইকেট বা সেই কাভার্ড উইকেট বা এইসব প্রযুক্তি, এগুলোর ব্যাপার তো আছেই, মানে তো এটা জাস্ট ওই কয়েকটা বোলারের নাম দিয়ে এটা নো ওয়ে। মজার ব্যাপার কি ভাই, আপনি মেনশন করলেন ডিআরএস, হ্যাঁ, কেপির এই কথাটা আমার সবসময় মনে থাকে। সে মোহালিতে আলিমদার যখন সচিন টেন্ডুলকারকে ফ্রন্ট ফুটে এলবিডব্লিউ দিছিল, সে ওই মোমেন্টটাকে বলছিল দ্যাট মোমেন্ট চেঞ্জ ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট বিগ টাইম। হ্যাঁ, এক্ষেত্রে আলিমদারের কয়েকটা এরকম ডিসিশন আছে যে সে, হ্যাঁ ওইটা কিন্তু প্রি ডিআরএস, ওই সিরিজে ডিআরএস ছিল না, অটোমেটিক্যালি আম্পায়াররা নিজেদের সেলফ কারেকশন করতেছিল ওই টাইমে। ফ্রন্ট ফুটের মানে আম্পায়ার মানে কি জানি এলবিডব্লিউ দেওয়া ততক্ষণেই শুরু হয়ে গেছিল 7-8-এর দিকে, 11-এর দিকে তো এটা রেগুলার ঘটনা। ডিআরএস এর পরে কি হচ্ছে এটা তো এখন পায়ে লাগলেই বোঝা যায়, সবাই রাইট দিয়ে বন্ধ করে দিয়েছে, স্টাম্প বল করা শুরু করছে। সো ইউ হ্যাভ টু রিলার্ন ইওর মানে টোটালি স্পিন প্লে, আপনাকে রিলার্ন করতে হয়েছে যারা ওই প্রি ডিআরএস এরায় ছিল। কেভিন পিটারসন সবচেয়ে বড় ভুক্তভোগী, আমাদের মোহাম্মদ ইসাম ভাই তাকে আউট করছে, মানে কিছু বলার নেই। ওই সময়টা না কেপি আবার সেটা ওভারকামও করেছে, মানে কেপির ওই বাহাতি স্পিন নিয়ে যা শুরু হয়েছিল, তারপরে ইন্ডিয়ায় যা করলো ও, মানে ওই সিরিজ দিয়ে এসে তার গ্রেটনেসটা অন্য লেভেলে চলে গেছে। যাই হোক, সেটাও আবার অন্য আলোচনা। হ্যাঁ, আমরা তো ছিলাম রুট টেন্ডুলকারে আর কি। হ্যাঁ, রুট টেন্ডুলকারের ক্ষেত্রে মানে ওই গ্রেটনেসের ব্যাপার রনি ভাই একটা জিনিস, বাট এই রুট কিন্তু ওই আমি তো ইংল্যান্ড আর সরি বাংলাদেশ আর আয়ারল্যান্ডের কথা বললাম মজা করে, অস্ট্রেলিয়া সেঞ্চুরি নেই এটা বলবে রনি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যেদিন ইংলিশ সাপোর্টার বুঝতে পেরেছ আর কি, 14টা টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, তার এভারেজ কিন্তু 35 মনে হয়, কোনো সেঞ্চুরি নাই, মানে এবার একটা চান্স আছে, দেখা যাক। 89 হাইয়েস্ট আর কি, দেখা যাক। দেখেন না একটু আগে যেটা মানে ওই যে ছোটখাটো বিষয় যেমন লর্ডসে সেঞ্চুরি নাই, রুটের এরকম একটা থেকে যদি সেটা না থাকে তাহলে কিন্তু ওইটা একটা বিগ টকিং পয়েন্ট হবে। কারণ কি ইটস নট অ্যাবাউট অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ায় এই সময়টায় কিন্তু ব্যাটিং এত কঠিনও ছিল না। হ্যাঁ, মানে যে সময়টা একটা সময় অনেক কঠিন ছিল ওয়াকায় খেলা, এখন কিন্তু এই সময় এতটা কঠিনও ছিল না, কিন্তু এটা হলো প্রেসার। হ্যাঁ, ওই অ্যাশেজের প্রেসার এবং অস্ট্রেলিয়ার ক্রাউড, অস্ট্রেলিয়ান মিডিয়া এবং ওভারঅল যে তোর আবহাওয়া, সেটার একটা প্রেসার। সো যখন আমি তার ক্যারিয়ার, তিনি যদি অস্ট্রেলিয়া সেঞ্চুরি করতে না পারেন, তার যখন ক্যারিয়ার শেষ হবে এবং গ্রেট ব্যাটসম্যানদের সঙ্গে তার তুলনা হবে, তখন কিন্তু একটা বিগ টকিং পয়েন্ট থাকবে যে হ্যাঁ, আন্ডার প্রেসার এই জায়গাটা তিনি সাকাম করেছেন বা করতে পারেন নাই। মানে এরকম প্যারামিটার তো আসলে বের করা হবে যে হ্যাঁ এটা আছে, টেন্ডুলকারের এটা আছে। রুট কি ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান? এই কোশ্চেন করলেন এখন, অলরেডি হি ইজ দ্য বেস্ট ইংলিশ ব্যাটসম্যান হওয়ার কথা না। আমি প্রশ্ন করছি, আমি তো মানে না, আমি নাসির হোসেন বা মাইক আথারটনরা বলছে যে হ্যাঁ সেই গ্রেটেস্ট।
হবসের সঙ্গে একটা ভালো কম্পারিজন করা যায়। হ্যাঁ না এছাড়া আর কারণ কারো নাম মাথায় আসে না। হবসের ক্ষেত্রে তো আসলে ব্যাপারটা ছিল ওয়াই মানে নট হ্যামন্ড, তাদের হ্যাঁ ওই তো হ্যাঁ ওয়ালি হ্যামন্ড কেন হ্যামন্ড না? হবস। হ্যাঁ হ্যাঁ না এরকম তো আছে, কিন্তু তাদের ক্ষেত্রে ওই যে ব্যাপারটা আসলে যে তাদের টেস্ট তো আসলে মানে ফার্স্ট ক্লাসের যে ব্যাপারটা ওই জিনিসটা তো আবার রুটের ক্ষেত্রে ওরকম ভাবে প্রযোজ্য না। না মানে যেটা জিনিস রুটও কি বলতে ওই লঞ্জিভিটি দিয়ে একদম তাদেরকে ক্রস করে ফেললেন এরকম ব্যাপার? না হবসের লংজিভিটি আমার মনে হয় না দুনিয়ার কেউ ক্রস করতে পারে। না ওইটা লঞ্জিভিটি মানে ওই যে বললাম ইন টার্মস অফ প্লেইং টেস্ট ম্যাচেস, যতগুলো টেস্ট ম্যাচ খেলছে নাম্বার, হবস তো টেস্ট বেশি খেলে নাই। না মানে ওই টাইমে তো টেস্টের চেয়ে আপনার ফার্স্ট ক্লাসের ইয়াটাও গুরুত্ব দিতে হয় আর কি সেই হিসেবে। বাট মানে অ্যাক্রস মানে বোথ সাইড অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সে যেভাবে খেলছে আর যে লংজিভিটিতে খেলছে সেটা মানে তার কেস ভাই অন্যরকম ভাই, ব্র্যাডম্যান লেভেল। সো এখন দুইটা জিনিস নেবে, একটা হচ্ছে আমি অ্যাড করবো যে ছোটখাটো ব্যাপারের কথা বললেন, যে ধরেন ডিউক বল রিসেন্টলি যে আচরণ করতেছে যে হ্যাঁ একটা সময় গিয়ে সে ড্যাব ড্যাব হয়ে যাচ্ছে, সেটা আপনি যার হাতেই বোলিং দেন হ্যাঁ যে বলিং ড্যাব ড্যাব মানে বুমরার হাতে দেন বা যেটা দেন, এখন সেখানেও তো রুট এটা খেলতেছে, মানে এই জিনিসটাও ধরেন রেকর্ড বুক বা কোথাও তো আসলে এই ব্যাপারগুলো থাকবে না, লেখা থাকবে না, সেটাই। এটা ধরেন কেউ যদি হয় এই যে এখন যারা দেখতেছে বা কিছু একটা হিস্ট্রি সেটা মিলাবে কে কয়জন দিন শেষে তো আসলে ওই একটা সেটাই নাম্বার বা এগুলা এরকম মানে শেষ পর্যন্ত তো আসলে নাম্বারের আশ্রয় নেই কেন যখন আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম ওই যে গত 2 সামার অস্ট্রেলিয়া যে উইকেট ছিল সেটা যদি এবারও থাকে ইট উইল বি ভেরি আনলাইকলি। হ্যাঁ যদি টপ অর্ডার রান না করে, যদি বলটা পূরণ না করে রুট আসতে আসতে, তাইলে কিন্তু টাফ মানে স্কোরিং খুবই টাফ হবে মানে অস্ট্রেলিয়াতে স্পেশালি লাস্ট 2 সামার যেভাবে উইকেট ছিল গত 2 সামার। হ্যাঁ সেটাই। হ্যাঁ এবং ধরো সেটা তো আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ তখন কি হয় সেই শিল্ডে আসলে কোন উইকেটে কিভাবে কি খেলা হচ্ছে এরপরে না গ্রাস রেখে দিচ্ছে তো ওরা, অস্ট্রেলিয়ার জীবনে গ্রাস রাখছে অস্ট্রেলিয়া, রনি ভাই ভালো বলতে হবে, অস্ট্রেলিয়ান সামারে গ্রাস মানে চিন্তা করেন গত 2 সামারে বিশাল বিশাল ঘাস রেখে দিয়ে ফেলা রাখছে। এখন তো আসলে ধরো উইকেট গুলোও মানে বিভিন্ন রকমের ওদের অনেক কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ আর অস্ট্রেলিয়ান ব্যাটিং এর এখন যা অবস্থা তাদের তো আসলে বোলারদের দিয়ে অ্যাসেস দিতে হবে। এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। এবং এটা 300 করো দেন বোলিং দিয়ে জিতো। হ্যাঁ এটা তো হচ্ছে তাদের একটা মানে বিশাল একটা মানে ফাঁদের মতো আর কি। হ্যাঁ যে বোলিং ট্র্যাক বানাবে বোলারদের জন্য বা এরকম কিছু, তখন তাদের ব্যাটিং কি হবে? আবার ফ্ল্যাট উইকেট যদি বানায় এদিকে আছে ধরে মানে থেকে শুরু করে তারা থেকে শুরু করে ফ্ল্যাট উইকেট বানানোর কোনো চান্স আমি দেখি না। ইংল্যান্ডকে সেই সুযোগটা তারা দেবে না, ডেফিনেটলি দেবে। শেষ পর্যন্ত আসলে ওই স্ট্রেংথ আর কি। যাই হোক মানে রুট টেন্ডুলকার থেকে আলোচনা শেষ পর্যন্ত চলে গেছে। শেষ একটা ব্যাপার যে ধরেন বাট হ্যাঁ রুট যাচ্ছে, রুট ক্রস করছে, টেন্ডুলকারকে ক্রস করছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ক্রস করবে, ক্রস করে কোথায় যাবে? 220টা টেস্ট খেলবে না 225টা রান, সেটা মানে 17,000 হবে না 18,000, এই আলোচনা এবারে আর কি। চিন্তা করি নাই না ভাই এত না। এখন আমার তো আরেকটা ব্যাপার মনে হচ্ছে, রনি ভাই ইদানিং কালের প্রেডিকশনের যে রেকর্ড, ওয়ান ফাইন মর্নিং জরুটের মনে হলো যে ওকে হইছে আর পারবো না, বাস সে তো আর তিন শেষে মানে যেটা হ্যাঁ যেটা একটা ব্যাপার যে ওয়ান মোল্ডারগিরি তো আর করবে না যে আচ্ছা হইছে টেন্ডুলকার, এটা হচ্ছে টেন্ডুলকারের প্রাপ্য, হ্যাঁ আমি আর খেলবো না এরকম। এবং এটা মুল্ডার যা করছে যাই হোক ওইটা অন্য কথা। আর মুল্ডার যে বেশি দোষ তো ওর কোচের, ওর কোচও তো বলছে হ্যাঁ সেই তো আসলে মানে কিছুটা কি বলবো পিঞ্চ করছে আর কি যে হ্যাঁ হ্যাঁ ওকে। যাই হোক রনি ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে রুট তো টেন্ডুলকারকে ছাড়াবেনি, মানে এটা হচ্ছে অবধারিত। কবে সেই প্রশ্নটা হতে পারে, সেটাও যেমন ছাড়িয়ে কত দূর যাবেন সেটা হলো অ্যান্ডি জাজম্যান বিসিবি মানে বিবিসির যে এখন স্টার্স ম্যান আর কি, হ্যাঁ স্টার্স পারসন, তিনি যেমন বলছেন 2027-এর অ্যাশেজের মনে হয় সেকেন্ড টেস্টে নাকি মাইকেল ভন আবার এটাও প্রেডিক্ট করতেছে যে মানে প্যাট কামিন্সকে এরকম একটা কিছু করে তখন হয়ে গেল। মানে ইংলিশ মিডিয়া বা ইংলিশ বিং ইংলিশ যা হয় আর কি। তো রুট টেন্ডুলকারের আলোচনা মনে হয় মানে এই নোটেই শেষ করা উচিত, যদিও রনি ভাইয়ের প্রেডিকশন নিয়ে আমার রিদানিং কারে একটা মানে স্কেপটিক্যাল ভাব আছে। এটা তো প্রেডিকশন না, এটা তো প্রেডিকশন, এটা আমি নিশ্চিত, একদম নিশ্চিত। মানে প্রেডিকশন বা এরকম না মিললে কি করতে চাই উনি এগুলো তো আমাকে বলাও যাবে না। সেটা কিন্তু তুই কিন্তু সরাসরি এটা বলতে পারিস না যে রুট সর্বকালের সেরা ইংল্যান্ডের। তো কেন বলতে পারি মানে আমি তখন আমি ডাউট ক্রিয়েট করে দিয়েছি হবসের নাম বলে।
না না, এখানে এখানে প্রশ্ন কি থাকতে পারে, যদিও সর্বকালের সেরা বা এই টাইপের ব্যাপারগুলা ক্ষেত্রে আমার একটু কিঞ্চিত আপত্তি আছে, যে মানে এই যে সব কথায় কথায় বলা হয় যে হ্যাঁ সেরা সেরা, হ্যাঁ তর্কের খাতিরে করাই যায়। হ্যাঁ তর্কের খাতিরে তো করাই যায়, তো তর্কের খাতিরে করলে এখানে তো আর কোনো তর্ক নাই, মানে রুটের সাথে এখন আর কে আসবে, তাই না? এখানে তো এবং দিন শেষে আরেকটা মানে ব্যাপার, যে রুটের ব্যাটিং এর যে জিনিসটা আমরা বলছি সবকিছুই, মানে ওই যে রনি ভাই একটা শব্দ ইউজ করে যে কষা, হ্যাঁ বা এরকম কিছু, মানে রুটের ব্যাটিং এর যে আসলে ফ্লেয়ার বা সবকিছু, এবং ধরেন মানে বল লিড করা বা বলের উপরে গিয়ে যে ডিফেন্ড করা বা সবকিছু, এটা তো মানে কেন উইলিয়ামসন থেকে কপি করছে স্যার এই আচ্ছা বলের করুক উপর। করুক 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 করুক, সমস্যা কি, সমস্যা নেই তো, সে নিজেই এখান থেকে বলছে কেন উইলিয়ামসন থেকে হ্যাঁ কপি করছে। হ্যাঁ এখান থেকে একটু ওখান থেকে একটু, হ্যাঁ সবকিছু আর কি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক রুট ক্যাপ্টেন হিসেবেও এরকম ছিল যে মানে তুই সাকসেস রেটের কথা বললি, কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু আলাদা কিছু মানে ক্যাপ্টেনদের আমরা যে একটা ঘরানা থাকে তার কিন্তু সেরকম কোনো ঘরানা তিনি সেভাবে আসলে গড়তে পারেন নাই। আমরা জানি ইয়ান চ্যাপেল কেমন ক্যাপ্টেন, বা এখন প্যাট কামিন্স কেমন ক্যাপ্টেন, স্টোকস তো ডেফিনেটলি আমরা জানি যে কি। স্টোকস এর ক্ষেত্রে এই রেকর্ড টেকর্ড কিন্তু মানে কয়টা ম্যাচ জেতালো কয়টা ম্যাচ হারালো এটা এই আলোচনা অনেক পরে আসবে, তাই না? ক্যাপ্টেন্সির ক্ষেত্রে রুটের ওই ক্যাপ্টেন্সি ওরকম ছিল আসলে, যে কোনো নির্দিষ্ট ঘটনা করতে পারে নাই, ব্যাটিংও ওরকম দেখে মনে হচ্ছে না যে ঠিক আছে আলাদা কোনো ছাপ তিনি রাখতে পারছেন, কিন্তু আসল কাজটা ঠিক করে যাচ্ছেন। এটা তার টু হিজ ক্রেডিট ডেফিনেটলি। হ্যাঁ মানে ক্যাপ্টেন্সি ব্যাপার, যেমন ওই যে শুভমান গিলকে নিয়ে এখন সবাই বলতেছে আর কি, যে তার আইডেন্টিটিটা তো আসলে ক্রিয়েট করতে হবে তাকে। যাই হোক, আলোচনা আসলে আরো হয়তো অনেক ছড়াই যাচ্ছে। থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ জয় ভাই।